বলে তারা আরো ভালো ভালো বক্তব্য দিতে পারতেন। নন্দ কাকা আছেন এখানে, আপনার ভুবনদা আছে এখানে, ডাক্তার ধীরেন্দা আছেন, আমাদের দুলাভাই এখানে, বাবু শুকুরঞ্জন শীল আছেন এবং অনেকেই আছেন। আমার বাল্যবন্ধু দিলীপ অধিকারী আছেন, শেখর রায় আছেন, দিলীপ কর্মকার আছে, আপনার আমাদের এই সেক্রেটারি সাধারণ সম্পাদক লিটন দাস, অনেকেই আছেন। আমার অনেকের নাম বলা উচিত, কিন্তু আমি মূল বক্তব্যে চলে যেতে চাই। কিছুক্ষণ পরে আবার আমার আর একটা অনুষ্ঠান আছে। এরকম এত বড় আয়োজন করেছেন আপনারা, এটা জানলে আমি হয়তো আর আজকে রাতে কোনো প্রোগ্রাম রাখতাম না। যেহেতু পূর্ব নির্ধারিত, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করে চলে যেতে চাচ্ছি। তো সবাইকে শুরুতেই আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আপনাদের সবাইকে আমি শুভকামনা জানাই। আপনারা আমাকে এখানে সম্বর্ধনা দিয়েছেন, আমাকে গেটে আমার মা বোনেরা আমাকে অভ্যর্থনা জানিয়েছেন, আমাকে ফুল দিয়েছেন, আমাকে ক্রেস্ট দিয়েছেন, আমার জন্য মঞ্চ তৈরি করেছেন, আমাকে প্রশংসা করেছেন। আমার পিতৃ সমতুল্য মুরব্বীরা আমাকে যথেষ্ট প্রশংসা করেছেন, যেটা অতটা উঁচুতে সৃষ্টিকর্তা আমাকে এখনো উঠাননি। আমাকে তারা যথেষ্ট প্রশংসা করে কথা বলেছেন। সবকিছুর জন্য আমি সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা জানাই। আর যে সমস্ত সংগঠনের তরফ থেকে আমাকে ফুল দিয়েছেন বা বিভিন্ন সংগঠন, আমার এই ফুলগুলো যখন গ্রহণ করি তখন মনে হয়েছে যে একটা সার্বজনীন এই যে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন মত পথ বা সংগঠনের একটা মিলন মেলা এখানে সৃষ্টি হয়েছে এবং একটা চমৎকার আয়োজন আপনারা করেছেন এবং একটা সুন্দর এই অনুষ্ঠান এখানে হয়েছে। আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর সুশৃঙ্খলভাবে এই মন্দিরে আপনারা আমাকে গ্রহণ করলেন। আমি এটা সারা জীবন মনে রাখব এবং আমার সব সময় চলার পথে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের এই গণসম্বর্ধনা একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। আর আমি এখানে প্রবেশ করার পর দেখলাম যে একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশ গোটা আকরা বাড়িটাকে ঘিরে রেখেছে। চমৎকার, এদিকে দক্ষিণে বাতাস এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ কিছু গাছ এবং সবটা পুরোটা দেখি নাই, তারপরও এত ভেতরে কখনো আসা হয় নাই, ওখান থেকে আমরা চলে গিয়েছি এবং এই অনুষ্ঠানটা আপনারা বাইরে আয়োজন করেছেন, এটা আরো একটা মনোরম পরিবেশ তৈরি করেছে। সবকিছু মিলে আমি বলবো যে যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে ঘিরে রেখেছে, আমি চাই যে শুধু এই প্রাকৃতিক পরিবেশ নয়, গোটা মন্দির একটা অপরূপ সাজে সজ্জিত হবে ইনশাআল্লাহ। আপনারা মডেল মন্দির চেয়েছেন, আমি জানি না সরকারের এরকম কোনো প্রকল্প আছে কিনা, তবে আপনারা আমি খুঁজে দেখব। মাননীয় ধর্ম সচিব, মন্ত্রী দুজনের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। আমি এবার আগামী পরশুদিন হয়তো ঢাকা যাব, গিয়ে আমি খবর নেব যদি সরকারের এরকম কোনো প্রকল্প থাকে, যেমন আমাদের মুসলমানদের জন্য মডেল মসজিদ করেছে সরকার, যদি এরকম কোনো থাকে, এটা আমার জানা নাই, থাকলে বাংলাদেশে একটা হইলে বরগুনা হইতে হবে, সেটা পার্লামেন্টে বলা লাগুক আর যেখানে যে তদবির লাগুক। আর একটা বিষয় হলো যে এই মন্দির সাজাতে হলে আমাদের কি কি করতে হবে, এটা কিন্তু সুনির্দিষ্টভাবে আপনারা আমাকে কেউ বলেননি যে এখানে এই প্রয়োজন আছে। একটা প্রয়োজনের কথা গত মাসে আমাকে যারা বলেছে, আমি সেই প্রয়োজনের মেটানোর সামর্থ্য বা বাজেট আমার কাছে বরাদ্দ ছিল, আমি সেখান থেকে সাহায্য করেছি। এর বাইরে আর কি কি আমাদের করা যায়, ধরেন সরকারের মডেল মন্দির করার কোনো প্রজেক্ট বা প্রকল্প নেই, কিন্তু তাই বলে তো আমাদের এই রূপ সৌন্দর্য আমরা বাড়াবো না, তা তো হয় না। সরকারের নাই, আমি সংসদ সদস্য হিসেবে যা বরাদ্দ পাই সেখান থেকে কত লাখ টাকা আমি এখানে দিতে পারি, আরো কিভাবে সংগ্রহ করা যায়, কিভাবে আখড়াবাড়ির সার্বিক অনুষ্ঠানগুলো পরিচালনার জন্য একটা আয়ের উৎস খুঁজে বের করা যায়। আপনাদের নিয়মিত কোনো আয় নাই এই আখড়াবাড়ির এই ধর্মীয় আনুষ্ঠানিকতা পরিচালনার জন্য। তো যাই হোক, এগুলো সবকিছু নিয়ে কমিটির সঙ্গে আলাদা করে আমরা এরকম আনুষ্ঠানিকতা না করে মাইক ছাড়া খোলামেলা ভাবে আমরা একদিন এক ঘন্টা বসলাম যে আখড়াবাড়ির সার্বিক বিষয় কি কি করা যায়। সেখানে ধরেন আমার কাছে যা বরাদ্দ আছে সেখান থেকে আমি তো অনেক জায়গায়, এই বছরও তো এই এমপি হওয়ার পর প্রথমেই আমি 1,70,00,000 টাকা বিভিন্ন মন্দিরে মসজিদে আপনার রাখাইন সম্প্রদায়ের এইসব জায়গায় দিয়েছি। এখানে যে কোনো প্রকল্পে আমি এই সব টাকা একটাও দেওয়ার ক্ষমতা রাখি, আমাকে সরকার জানতে চাইবে না যে আপনি কেন দিয়েছেন। অর্থাৎ
এই এই খরচের কোনো জবাব দিতে নাই। এটা হবে সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী, অর্থাৎ আমি যেটা প্রয়োজন মনে করব রাষ্ট্র সেখানে খরচ করবে। তো এটা প্রতি বছর একটা উপজেলায় আমি 1 কোটি টাকা খরচ করার ক্ষমতা রাখি, সংসদ সদস্য রাখেন। তো যাই হোক, আমরা আলাপ আলোচনা করে এই মন্দির, আপনারা মডেল চেয়েছেন, এই মন্দির আমরা সুন্দর করে সাজাবো এবং আমার পক্ষ থেকে সংসদ সদস্যের যত ক্ষমতা, সমস্ত ক্ষমতা আকরাবাড়ির পাশে থাকবে ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো বিচলিত হওয়ার, কোনোভাবে আমাকে ভুল বুঝবার কোনো সুযোগ নেই। আমাকে কে ভোট দিয়েছে, কে দেয় নাই, এই বিবেচনা যেহেতু আমি আমার কাজের ক্ষেত্রে করি না, আপনারাও করবেন না, কোনো প্রয়োজন নাই। আর আমি ব্যক্তিগতভাবে কতখানি সাম্প্রদায়িক, কতখানি অসাম্প্রদায়িক, আমি ছোটবেলা থেকে এই মঞ্চের বা এই সভায় উপস্থিত আছেন এমন অনেক মানুষ আছে যাদের চোখের সামনে আমি বড় হয়েছি। আমি যে মাটিতে জন্মেছি, ফার্মেসি পট্টি আমার পৈতৃক ভিটা, নন্দ কাকায় আমার পিতৃ সমতুল্য মুরব্বী, আমার বাড়িতে মুক্তিযুদ্ধ চলাকালীন তাদের থাকার স্মৃতি চারণ করেছেন। তার বড় ভাই আমার বাবার বাল্য বন্ধু। প্রতি রাতে তারা একে অপরের সঙ্গে কথা বলতো। বিজয় তালুকদার, পরেশ তালুকদার, আমার বাবা, কেউ এখন বেঁচে নেই। নন্দ কাকা, আপনি স্মৃতিচারণ করেছেন, আমি চাই আপনি আছেন, আপনি অভিভাবক হিসেবে সারা জীবন আমার পাশে থাকবেন, আমি আপনার কাছে থাকব এবং স্নেহ করবেন, ভালোবাসবেন। সম্পর্ক কোনোদিন মৃত্যু হয় না, সম্পর্ক থাকবে এবং আমরা একই মত এবং পথে পরিচালিত হব, এটাই হলো আমাদের লক্ষ্য। তো যাই হোক, তো আমি যেটা বলতে চেয়েছিলাম যে অনেকেই আমাকে জানেন যে আমি যেখানে জন্ম নিয়েছি, এই ফার্মেসি পট্টির পেছনে নাথপট্টি, গোটা এলাকা একটা হিন্দু অধ্যুষিত। আমার বাসার পাশে স্বর্ণকার পট্টি, কর্মকার পট্টি, আমার বাসার সামনে সাহাপট্টি, অর্থাৎ এটা একটা হিন্দু অধ্যুষিত জনপদ ছিল এবং এরকম একটা সনাতন সংস্কৃতির মধ্যে আমি বড় হয়েছি। আমার ক্লাসে, স্কুলে বা কলেজে 100 বন্ধু থাকলে তার 50 জন এই হিন্দু সম্প্রদায়ের। তাদের সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠানে আমরা একাকার হয়ে যেতাম। এই আকরাবাড়ি আমরা স্কুলে পড়ার সময়, দুর্গাপূজার সময় আমরা তো মনেই করি নাই যে এটা একটা আলাদা সম্প্রদায়ের অনুষ্ঠান। আমরা উৎসবে মেতে উঠেছি। লক্ষ্মী পূজার নাড়ু খাওয়া বা মোয়া খাওয়া, এগুলো তো আমাদের একটা উৎসবের অংশ ছিল। তো সেরকম একটা সংস্কৃতির মধ্যে, আন্তরিকতার মধ্যে, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে আমি বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাকে এরকম একটা উঁচু আসনে তিনি বসিয়েছেন। রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের আমাকে সদস্য করেছেন। তো আমি রাজনীতি করেছি, একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বড় হয়েছি এবং আমি সবসময় বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা হলো সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু। আল্লাহ বা সৃষ্টিকর্তা, আপনারা যেটা বলেন, সৃষ্টিকর্তা হলো সমস্ত ক্ষমতার উৎস এবং তিনি যা চাইবেন তাই হবে। আমি এখন এমপি আছি, সৃষ্টিকর্তা যতক্ষণ চাইবেন আমি ততক্ষণ এখানে থাকতে পারবো। তিনি যখন চাইবেন না, সমস্ত পৃথিবী আমাকে এই চেয়ারে আর বসিয়ে রাখতে পারবে না। পারবে? সৃষ্টিকর্তার উপরে কোনো ক্ষমতা এই দেশে আছে কারণ নাই। তো আমি এই জন্য বলি যে এই মন্দিরের যে কোনো ভালো মন্দতে আপনারা আমাকে ডাকবেন এবং আমাকে জানাবেন এবং আমাকে সবসময় আপনাদের পাশে পাবেন। আরেকটা বিষয় হলো, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে আমি যেসব জায়গায় গিয়েছি, কেউ দাওয়াত দিয়েছে অথচ যেতে পারি না, এরকম 2-1টা ঘটনা ছাড়া সব জায়গায় আমি অন্তত যাওয়ার চেষ্টা করেছি। দেখেন, গত 3 মাসে আমার 73 কেজি ওজন ছিল, এখন 68 কেজি, অর্থাৎ এই 4-5 মাসে ইলেকশনের শুরু থেকে আমার প্রায় 5 কেজি ওজন কমেছে। নির্বাচনের সময় যে ব্যস্ততা ছিল তার চেয়ে 10 গুণ ব্যস্ততা এখন আমার থাকে। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, যাতে কষ্ট না পায়, যাতে কেউ মনে না করে যে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমি সব সময় গভীর মনোযোগ সহকারে, এবং আমি নির্বাচনের আগে কি কথা বলে ভোট নিয়েছি, নির্বাচনের পরে কি কাজ করছি না করছি, আমি সেগুলো অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং সব জায়গায় আমার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী এবং আমার বরাদ্দ অনুযায়ী আমি সব জায়গায় দেওয়ার চেষ্টা করেছি। একটা সততার পরিবেশ এই বরগুনা 1 আসনে আমি সৃষ্টি করতে চাই এবং সেই কাজে আমি আপনাদের সকলের সাহায্য চাই, দোয়া চাই, সহযোগিতা চাই। এবং মনে রাখবেন যে সবার উপরে মানুষ সত্য। আমি এখানে একটা বক্তৃতা দিয়ে আপনাদের এই মডেল মন্দির করে দিলাম, এখানে রাস্তা করলাম, এই করলাম, কিন্তু বাস্তবে কিছুই করলাম না। এই মিথ্যা বানোয়াট প্রতিশ্রুতি দিলে কোনো লাভ আছে?
বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি যদি করতে পারি আপনারা প্রশংসা করবেন, আর করতে না পারলে তো এখন সম্বর্ধনা দিচ্ছেন, 2 বছর পর আমার সালামও দেবেন না, বা আমার সাথে হয়তো সৌজন্যতাও করবেন না। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো যে আমি সংসদ সদস্য হিসেবে কয় টাকা বেতন পাই, কি বরাদ্দ পাই, কোথায় বরাদ্দগুলো দেই এবং কিভাবে দেই, সবকিছু আমি জনসভায় বা পথসভায় বা সব জায়গায় আমি জানিয়ে দেই। জানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো এইটা যে মানুষ জানুক যে আমি এই রাস্তায় 2 লাখ টাকা দিয়েছি বা এই জায়গাটায় 5 লাখ টাকা দিয়েছি। সবাই যদি জানতে পারে তাহলে আমার কাছে এখন যে আকাশচুম্বী প্রত্যাশা মানুষের, সবকিছুর সমাধান তো আমি একা বা একজন সংসদ সদস্য দিতে পারবে না। তো যার জন্য মানুষ জানলে বুঝবে যে আমি নির্বাচিত হওয়ার পর প্রথম 1000 কম্বল পেয়েছি। আমার 24টা ইউনিয়ন, 2টা পৌরসভা, 5 লাখ ভোটার, 8 লক্ষের মতো জনসংখ্যা, এর মধ্যে 1000 কম্বল দিয়ে আমি কি করতে পারি। তো এই সংখ্যাটা যদি মানুষ জানে তারা বুঝবে যে আসলে এখানে এরকম ভিড় করে লাভ নাই, 1000 কম্বল সবাইকে সংসদ সদস্য দিতে পারবে না। এরপরে আমি যা টিয়ার পেয়েছি, যা কাবিখা পেয়েছি, যে ডেউটিন পেয়েছি, যে টিউবওয়েল পেয়েছি, সমস্ত কিছু সততার সঙ্গে আমি যেখানে প্রয়োজন মনে করেছি সেখানে দিয়েছি এবং পৌঁছে দিয়েছি। এই যে টিউবওয়েল দিয়েছি কিছু, কোন কোন জায়গায় আমি শুনতে পেয়েছি এই টিউবওয়েল বরাদ্দ দেওয়ার পর 6000-7000 টাকা সরকারি তহবিলে জমা দিতে হয়। যাদেরকে দিয়েছি সেই সব গরিব প্রতিষ্ঠান বা গরিব ব্যক্তিরা অনেকে এই 7000 টাকা জোগাড় করতেও তাদের কষ্ট হয়। আমি অনেককে বলে এরকম 7টা টিউবওয়েলের জমা টাকা আমি সরকারি তহবিলে অন্য লোকের মাধ্যমে জমা দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, ঘুষ তো নেই। তো এরকম সেবার মান, অর্থাৎ আমি হয়তো আপনাকে আমার সমস্ত পরিশ্রমের কথা জানাতে পারি নাই, কিন্তু সৃষ্টিকর্তা তো দেখেছে যে আমি কি করতে চেয়েছি, কতটা পরিশ্রম করেছি, কতটা কষ্ট করেছি। আজকে সকালে এক ভদ্রমহিলা আমাকে আমতলী থেকে এসে ফোন করছে 8:30টায়, দিলীপ ছিল আমার পাশে শোয়া। তো ফোনটা ধরছি, বললে যে আমি আপনার বাসার সামনে, ঘুমিতে উঠছেন? তা আমি বলছি যে আমি তো বাসায় নাই, আমি তো অন্য বাসায়। না আপনি বাসায়? তা আমি বলছি যে না, আমি এখন এই যে লোকজন বেশি তো আমি রাত 2:30-3টে পর্যন্ত কথা বলি, এই জন্য অন্য বাসায় এখন পলাই আছি, 11টার দিকে যাবো। আমি এই পলাইনি বাসার সামনে, অর্থাৎ আমি চরকলনি, আমার বন্ধু ওই যে চাচি আক্তারের ছেলে কামাল, আমি দিলীপ, আমরা রাতে এক বাসায় থাকছি। বলে আমি ওই পলাইনি বাসার সামনে, ফার্মেসি বোর্ডে খবর পাইছে। তো এখন ওখানে পালিয়ে থাকার সুযোগ নাই। মানুষ মনে করে যে সবকিছু তার কাছে, আসলে তো সবকিছু এমপির কাছে না। তো অনেক ছোট, যেটা একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের কাছে বললেও চলে, বা একজন চেয়ারম্যান সাহেবের কাছে বললে চলে, বা একটা উপজেলা চেয়ারম্যান, মেয়র আছে, অনেক কিছু তারা মনে করে যে না, এটা সবকিছু উনি করবে। তো যাই হোক, এটা মানুষ যে যেভাবে মনে করুক, সবার সঙ্গে কথা বলে সবাইকে খুশি করে বা সন্তুষ্ট করে, যেটা চেয়ারম্যানের কাজ সেটা চেয়ারম্যানের কাছে পাঠিয়ে দেওয়া, যেটা ওসির কাজ, যেটা ইউনোর কাজ, যেটা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সকল যার যেখানে পাঠানো দরকার সেখানে পাঠিয়ে তাকে বুঝিয়ে আমি সন্তুষ্ট করে বিদায় দেই। তো এটা এরকম একটা মানুষের একটা চাপের মধ্যে আছি। তো যাই হোক, আমি আখড়াবাড়ি, আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি এসেছি, আমি আমার কাজ করব, আপনারা আপনাদের কাজ করবেন। যেমন আমাকে আপনারা বলেছেন যে এই আখড়াবাড়ির কথা আমি যেন মনে রাখি, আপনারাও যেন আমার কথা মনে রাখেন। ওই সেন্সে বলিনি যে আবার আগামীবার ভোট দেবেন, বলছি যে আপনারা আপনাদের সমস্যাগুলো আমাকে জানাবেন, যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছু কি কি করা যায়, এবং সেসব সৌন্দর্য বর্ধনে আমাদের কত টাকা লাগতে পারে, সেই টাকাটা সম্পূর্ণ এই বছর আমরা না পারি, পরের বছর মিলাই, বা তারপর 3 বছরের একটা পরিকল্পনা নিয়ে যদি আমরা এই আখড়াবাড়ি সাজাতে চাই, অর্থাৎ একটা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন আমাদের এই যে শহরের সবচেয়ে জেলার কেন্দ্রীয় মসজিদ হলো সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ। বহু বছরের একটা প্রাণের প্রচেষ্টা মানুষের, যে ওই মসজিদটা একটা সুন্দর মসজিদ হবে। আমার ইচ্ছা ছিল যে 2টা মডেল মসজিদের যে কোনো একটা এখানে হইলে এই কোটি কোটি টাকার অপচয় হতো না। তারপরও যেহেতু সেটা হয় নাই, 2 প্রান্তে 2টা মডেল মসজিদ আমরা করতে যাচ্ছি। তো এটা মসজিদ হয়ে গেছে, তো এটা হয়ে গেছে এখন প্রায় নামাজ শুরু করতে পেরেছি আমরা। কেন্দ্রীয় মসজিদ এটা আমরা সাজিয়েছি, বা আরো সৌন্দর্য বর্ধন এখানে হবে, আরো অনেক বরাদ্দ টরাদ্দ বিভিন্ন জনে দেবে। তো আমি চাই যে সনাতন ধর্মাবলম্বীদের যেটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান, এই আখড়াবাড়ি গেলেই তো যত কমিটি বলেন, যত সংঘ মঠ বলেন, যাই বলেন, সকলের কেন্দ্রীয় পরিচয়টা তো আখড়াবাড়ি। আখড়াবাড়ির সৌন্দর্যটা বাড়ুক, আখড়াবাড়ির অবকাঠামের উন্নয়ন হোক,
আক্রাবাড়ির কোনো দারিদ্রতা, আক্রাবাড়ির কোনো অপরিচ্ছন্নতা থাকবে না। আমরা সবাই মিলে পারবো না? এটা পারবো কিনা? এমনিতেই আমাদের এটা কিন্তু অনেক সুন্দর, এই চারপাশে যে বেশ এটা অনেক জায়গার আক্রাবাড়িতে দেখা যায় না। কিন্তু হয় কি যে মানে দানশীল লোকের সংখ্যা আমাদের কমে গেছে। ধরেন এই বাবু জ্ঞান রঞ্জন ঘোষের কথা বলছে লিটন, জ্ঞান রঞ্জন ঘোষ বা তার বাবা নন্দ কাকা বলছে তার বাবা এটা দিয়ে গেছে। যাই হোক, জ্ঞান ঘোষের অপরিসীম অবদান এই বরগুনা খালি আক্রাবাড়ি না, তার অনেক কিছু। তার ছেলে খন্টু দাসের সঙ্গে আমার একদিন দেখা, তখন আমি সরকারি কলেজের ভিপি, আজ থেকে 32 বছর আগে 90 দশকে। তার ওখানে উনি খালি গায়ে গরমে দুপুরে আমাকে ডাকলেন যে কি খবর, কি করো টরো, এসব বিভিন্ন গল্প টল্প করতেছি। তো বলে যে টুকু তুমি তো কলেজের ভিপি, আমার বাবার অনেক অবদান বা আমাদের পরিবার এই এসে অনেক জায়গা জমি বিভিন্ন জায়গায় আমরা দিয়েছি বা দান অনুদান দিয়েছি, এবং বঙ্গবন্ধু তার বাবা ওখানে গিয়েছে বা তার সঙ্গে পরিচয় ছিল, অনেক স্মৃতিচারণ করেছে। সর্বশেষ উনি আমাকে বলেছিলেন যে বরগুনা সরকারি কলেজের জমিটা তাদের, এবং ওখানে একটা ছাত্রাবাস নির্মাণ করতে যাচ্ছি, এটা আমি কি জানালাম, ছাত্রাবাসটা তার বাবার নামে দেওয়ার জন্য। তো ওই ভিপি হিসাবে আমি কলেজ সংসদে সিদ্ধান্ত নিয়েছি যে এটা জ্ঞানরঞ্জন ঘোষ ছাত্রাবাস হবে। তো পরবর্তীকালে আর ওটা হয় নাই, বা ওই সময় আমরা হয়তো ক্ষমতায় ছিলাম না, বা যে কোনো কারণেই হোক এই দানশীল মানুষটা এই জ্ঞানরঞ্জন ঘোষের নামটা আমরা ওখানে সম্ভবত রাখতে পারিনি। তো আমি চেষ্টা করব জ্ঞানরঞ্জন ঘোষের মর্যাদা, তার যে নামটা এই এসে থাকুক। এটা আমি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে এই কলেজের নামটা আমি, তার জমিতে এই কলেজটা, এটা তো ঠিক, এবং তার টাকায় কেনা টিন দিয়ে প্রথম কলেজে উঠেছে। এখানের নেতারা সব শামসুর আলম প্রিন্সিপাল নিয়ে স্পিড বোটে বরিশাল গেছে, তার বরিশালের বাসায় বসে আমাকে গল্প করছে একদিন যে জ্ঞান ঘোষের টাকায় টিন কেনা, ত্রাণের টিন দেওয়া আর অন্যান্য কিছু জ্ঞান ঘোষের টাকায় এটা হয়েছে। তো যাই হোক, যে যেখানেই আছি, অর্থাৎ যেসব মানুষরা আমাদের মাঝ থেকে প্রয়াত হয়েছে, অনেকেই আছে এই আক্রাবাড়ি, এই কালীবাড়ি, এই সমস্ত মন্দির, অর্থাৎ ধর্মীয় কাজে অনেক অবদান অনেক মানুষের, সকলের সমস্ত অবদানের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। আর সবসময় আমাকে ডাকবেন, আমাকে কাছে রাখবেন, আমাকে সবসময় আপনাদের সুখ দুঃখের বিষয় সংসদ সদস্যকে জানাবেন। আমি সবসময় আপনাদের সঙ্গে জড়িয়ে থাকতে চাই, মিশে থাকতে চাই, এবং এই মন্দির, এই ধর্মীয় কাজে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ছাড়াও তো আমাদের অনেক প্রয়োজনে সংসদ সদস্যকে প্রয়োজন হয় নাকি? ব্যক্তিগত আছে, পারিবারিক আছে, এলাকা ভিত্তিক আছে, অন্যান্য অনেক কাজে সংসদ সদস্যকে প্রয়োজন হয়। আপনারা নির্দ্বিধায়, নিশ্চিন্তায় এবং কোন রকমের সংকোচ বা না নিয়ে যে কি নাকি মনে করি অমুক সমুক, এগুলো কিচ্ছু বলবো না। দেখেন, পার্লামেন্টে আমি যেদিন প্রথম বক্তৃতা দিয়েছি, এই যে বেহালার কথা বলেছি, বেহালায় তো সমস্ত সনাতন ধর্মাবলম্বীরা, আমি ভোট পাইছি 260, সম্প্রদায় ভোট পাইছি ওখানে 600 না কত, তারপরে যে ওপারে কেসি হে পাইছে 400, তা আমি তৃতীয় স্থান অধিকার করছি। কিন্তু আমার বক্তৃতায় কি আমি তা কাউকে ঠকিয়ে কথা, বেহালার কথা তো আমার বলার কথা না, যা ভোট পাইছি। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী অবাক বিস্ময় আমার দিকে তাকিয়ে, যে এরকম একটা দুর্দশাগ্রস্ত এলাকা, যে 12-14 হাজার মানুষের একটা বসতি, ব্রিজ পার হতে না পেরে একটা অন্তঃসত্ত্বা মা তার সন্তান প্রসব করেছে রাত্রের বেলায়। পরের দিন আমি পার্লামেন্টে ঢুকি, আমার পিছনে একজন এমপি, আমার নামটা তার মনে নেই, পার্লামেন্টে আইসি পরে পরিচয়, ময়মনসিংহ ওদিকে হবে, আমার পিছনের বেঞ্চেই বসে, আমার চেয়ে আমার সমসাময়িক বয়সের, আমার নাম মনে নাই, আমার পিছনে ডাক দেয়, এই বেহালা ভাই। তো বেহালা গ্রামটা, ওই নামটা তার ইসের, আমাকে আগের দিনই বলছে, টুকু ভাই বেহালার বেহাল দশা, তো এটা তো ভালো একটা মিলেই বললেন। তো এটা ওর মাথার মধ্যে আছে, আমার নাম মনে নেই, কিন্তু বেহালা বলছি সেটা মনে আছে। তো বেহালা বলছে, আর আমি পিছনে ফিরে আমি বললাম যে ভাই আসলে সরি, আমি নামটা ভুলে গেছি, আমি বেহালাটা মনে আছে। তো আমাকে বলে যে বেহালা ভাই। তো যাই হোক, আমি কোথায় কম পেয়েছি ভোট, কোথায় বেশি পেয়েছি ভোট, এটা আমার বিচার্য বিষয় নয়, এটা কোনো ইয়ে না। আমি কাজ করতে চাই এবং ভালো কাজ করতে চাই, যে স্বপ্ন নিয়ে, যে ভালোবাসা দেখিয়ে আপনারা আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে, একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তেমন কোনো ঐশ্বর্য নেই, কোনো পারিবারিক ঐতিহ্য নেই, কোনো পেশি শক্তি নাই, কোনো অবৈধ অর্থবিত্তের কোনো প্রভাব নাই, শুধু রাজনীতি,
সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী আচরণ করেছি, নম্রতা, ভদ্রতা, এই যে একটা দেশত্ববোধ, এগুলোর কারণে মানুষ আমার প্রতি বিশ্বাস রেখেছে, তাদের পবিত্র ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে এবং মানুষের প্রত্যাশাও তাই যে কথা দিয়ে আমি এমপি হয়েছি সেই কথা যেন আমি অক্ষরে অক্ষরে পালন করি। তো এই আশাবাদ ব্যক্ত করছি। আর এই যে আমাকে সম্বর্ধনা দিয়েছেন এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই ভালোবাসা এবং এই শুভেচ্ছা, এই শুভকামনা, এগুলো আমার চলার পথে অনুপ্রেরণা যোগাবে এবং আমি খুব গৌরবের সঙ্গে সব জায়গায় বলবো যে বরগুনার আখড়াবাড়ি এই যে ভিডিও হচ্ছে বা এই যে ছবি হচ্ছে বা বক্তৃতা রেকর্ড হচ্ছে, এটা আমি আমার নিজের ফেসবুক পেজে বা আমার আইডিতে আমি পোস্ট করব এবং আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাবো যে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি আমাকে সম্বর্ধনা দিয়েছে এবং তারা আমাকে গ্রহণ করেছে এবং আমি তাদের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এই আখড়াবাড়ির সার্বিক সৌন্দর্যে আমার সমস্ত ক্ষমতা আপনাদের পাশে থাকবে, এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের সকলের। আর এই যে নামের তালিকাগুলো আমি লিখতে বলছিলাম, তো এইগুলো প্রত্যেক জায়গায় সংসদ সদস্যের বরাদ্দ থেকে শুভেচ্ছা পৌঁছে যাবে। আমি আর এমন বললাম